আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। মে মাসের প্রথম সপ্তাহের পর আবারও মৃদু থেকে মাঝারি দাবদাহ শুরু হবে। চলমান তাপমাত্রা অব্যাহত থাকবে আগামী 3 দিন। 2 মে থেকে দেশের উত্তর পূর্ব ও উত্তর দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে এইসব তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। এদিকে তীব্র গরমে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে পারে ছেটানো সহ কিছু উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দীপ্তচন্দ্র পাল জানাচ্ছেন এরই বিস্তারিত। এজন্য তীব্র তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি। সত্যি না হলেও তীব্র গরমে জনগণকে কিছুটা সাময়িক স্বস্তি দিতে এভাবে রাজধানীতে প্রতিদিন 4 লাখ লিটার পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আগারগাঁওয়ে পানি ছিটানোর এই কার্যক্রম উদ্বোধন শেষে মেয়র আতিকুল ইসলাম জানান, হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এভাবে পানি ছিটানো হবে। জলাধার কোন সাহসে তারা ভরে। আসুন, এই গরমের মধ্যে আজকে নগরবাসী কষ্ট পাচ্ছে, আমি নগরবাসীকে উদারতা আহ্বান জানাবো যে অবৈধভাবে কোনো জলাধার, কোনো খেলার মাঠ, কোনো লেক, কোনো খাল কেউ যেন দখল করতে না পারে, কারণ তার প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। এদিকে গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এই গরমে বারবার ঠান্ডা লাগতেছে, অসুখ বিসুখ বেশি, ঠান্ডা, পাতলা পায়খানা। এই আজকে 1 সপ্তাহ তামাই গরম থেকে বারবার ঘেমে যায়, আর ঘরের ভিতরে অনেক গরম, তো ওই গরমে বাচ্চা শরীর বেশি গরম থাকে, এই কারণে হয়তো জ্বর, তারপর গরমের কারণে অস্থিরতা, এরপর গায়ে লাল লাল গরমের গোটা উঠে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসের 2 থেকে 3 তারিখে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হবে। ধীরে ধীরে দেশের প্রতিটি স্থানে 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। চলমান তাপদাহ যেটা চলছে, এটা হয়তো আগামী আরো 2 থেকে 3 দিন এটা কন্টিনিউ করবে। 2 তারিখ থেকে কিছু কিছু বৃষ্টি বেড়ে যাবে, বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম এইসব জায়গায় 2 থেকে 3 তারিখের মধ্যে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা গ্র্যাজুয়ালি হয়তো বেড়ে যাবে। সেক্ষেত্রে 4-5 তারিখের ভিতরেই দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তীব্র তাপদাহে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, খুলনা, বাগেরহাট ও রাজশাহী সহ বিভিন্ন জেলায় জনজীবন এখন বিপর্যস্ত। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে কারওয়ান বাজার মোড় থেকে সহকর্মী আশিকুল আলম সরাসরি যুক্ত হচ্ছেন। আশিক, দাবদাহে নগরীতে কি অবস্থা দেখছেন? এছাড়া খেটে খাওয়া মানুষ কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে, বিস্তারিত জানাবেন। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। খেটে খাওয়া মানুষের কথা যদি বলি, আসলে সবচেয়ে বেশি কষ্টে আছেন যারা দিনমজুর, যারা মাঠে ঘাটে কাজ করেন। বিশেষ করে ঢাকা শহরের রিক্সা চালকদের অবস্থা খুবই নাজুক এবং তারা খুবই অস্বস্তিকর একটি পরিবেশের মধ্যে তারা আছেন। বিশেষ করে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগ থেকেই যখন এখানে আমরা অবস্থান করছিলাম, যে রিক্সা চালকরা তারা রিক্সার স্ট্যান্ডের সাথে তারা ছাতা লাগিয়েছেন, যে যাতে অন্তত তাপমাত্রা কিছুটা হলেও কমে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকার এই কারওয়ান বাজারের এখনকার চিত্রটা, যে সূর্য যেন তার যে সর্বোচ্চ তাপমাত্রা দেওয়ার যে সক্ষমতা সেটি আসলে প্রকাশ করছেন। এবং ঠিক বিপরীতে আপনাকে যদি একটু বলি ফারিহা, যে সবাই আসলে এখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আপনি জেনে থাকবেন যে অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে নামাজ আদায় করা হয়েছে যে যাতে স্বস্তির বৃষ্টি আসে। এবং এর মধ্যে আমরা জেনেছি যে সিলেটে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস যেমনটা বলছে যে সোমবার থেকে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে এবং বৃষ্টি যে হবে সেটির একটি সুসংবাদ কিন্তু তারা আজকে দিয়েছেন। এবং তারা বলছেন যে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে এবং এখনকার যে রেকর্ড, যে সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড বয়ে যাচ্ছে সেটি আসলে কিছুটা হলেও কমবে, এমনটা কিন্তু আবহাওয়া অফিস বলছেন। আমরা দেখছিলাম যে বিশেষ করে কিছুক্ষণ আগেও আমাদের যেমন প্রতিনিধি বলছিলেন যে এই তীব্র গরমে হাসপাতালে সবচেয়ে বেশি শিশুরা এবং বয়স্করা ভর্তি হচ্ছেন এবং তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই বিষয়টির উপর খেয়াল রেখে ডাক্তাররা যেসব পরামর্শ দিচ্ছেন সেই বিষয়গুলোর উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি জরুরি। এবং এই তীব্র তাপদাহের এই পরিস্থিতি স্বাভাবিক হতে 5 থেকে
6 দিন পর্যন্ত সময় লাগতে পারে, সেটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো ফারিয়া, এই যে সূর্যের তীব্র তাপদাহ, সেটি আসলে স্বাভাবিক হওয়ার জন্য যে আবহাওয়া অফিসের যে বার্তা এবং সার্বিক যে আবহাওয়া পরিস্থিতি, সেটির উপরে কিন্তু এখন নির্ভর করছে যে কবে নাগাদ আসলে এই তীব্র তাপদাহ থেকে সবাই মুক্তি পাবে। ফারিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর কাউরান বাজার থেকে। আপনাকে ধন্যবাদ। প্রাক প্রাথমিক বন্ধ রেখে কাল থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। তবে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় 4 দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল থেকে শ্রেণী কার্যক্রম চলবে। এই সময় এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত চলবে এবং 2 শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট সকাল 10:45 থেকে 11:30 পর্যন্ত চলবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। তীব্র খরায় ঝরে পড়ছে লিচুর গুটি। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চাষিরা। প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় লিচু বাগানে সেচসহ পরিচর্যা বাড়িয়ে গুটি রক্ষার চেষ্টা করছে বাগানীরা। এদিকে কৃষি বিভাগ বলছে, ফলন ঠিক রাখতে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদ্দাম হোসেনের তথ্যছবিতে সাইদ মাহমুদের রিপোর্ট। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লিচুগুলো পরিপক্ক হতে পারত, আশানুরূপ ফল দিতে পারত, এতে লাভের মুখ দেখতে পারত চাষিরা। কিন্তু তীব্র দাবদাহ বিরূপ প্রভাব ফেলেছে লিচু বাগানে। লিচু চাষি ও বাগান মালিকরা বলছেন, তীব্র গরমে লিচুর গুটি ঝরে পড়ছে, শুকিয়ে যাচ্ছে রস। যে বাগান লাখ টাকায় বিক্রি হবার সম্ভাবনা ছিল, এখন তাতে অর্ধেক দাম পাওয়া নিয়েই সন্দেহ তাদের। রোদের কারণে, তাপমাত্রার কারণে ফুলগুলি ঝরে গেছে, লিচুগুলি অনেক ঝরে যেতেছে। ওষুধপত্র দিতেছি, দিলেও দেওয়ার মতন কোনো উপকার পাইতেছি না। উপজেলা অফিস থেকে কোনো আমরা সারা পাচ্ছি না। লিচু দেখা যাচ্ছে উপরে থেকে মসৃণ, কিন্তু ভিতরে ফাটানোর পরে দেখা যায় যে এখানে পোকার আক্রমণটা আছে। বিজয়নগর কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় 430 হেক্টর জায়গায় মোট 900টি বাগানে লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে 45 কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা। তীব্র দাবদাহে লক্ষ্যমাত্রা ঠিক রাখতে কৃষকদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। প্রচন্ড তাপদাহের কারণে আসলে এই ফলনের কতটা ঘাটতি হবে না, মূলত এই তাপদাহের কি করতে হবে এই বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আছে। আমরা এই নির্দেশনাগুলো ইতিমধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠে এই কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সৈয়দ মাহমুদ, RTV। প্রচণ্ড খরতাপে মৌলভীবাজারে চা বাগানে আসছে না নতুন কুড়ি। গাছ পুড়ে যাচ্ছে কোথাও কোথাও, ফলে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে এমন অবস্থায় লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। গ্রীষ্মের খরতাপে যেখানে ঘর থেকে বের হতে ভয়, সেখানে মৌলভীবাজারের চা বাগানে প্রচণ্ড তাপের মধ্যেও কাজ করছেন চা শ্রমিকরা। প্রচণ্ড দাবদাহে জেলার 92টি চা বাগানের আসছে না নতুন কুড়ি। অনেক বাগানেই পুড়ে যাচ্ছে চা গাছ, পাতায় দেখা দিচ্ছে বাঞ্জি দশা। ফলে চায়ের উপযোগী পাতা পাচ্ছে না শ্রমিকরা। একসময় যেখানে 24 কেজি পাতা তুলতে পারতেন শ্রমিকরা, এখন রোদে পুড়ে শরীরের ঘাম ঝরিয়েও পান 10 থেকে 15 কেজি। রোদের মধ্যে না তুললে তো হয় না, এখন তো যদি পাতা নাই উঠাইমু তো কি করে চলবো আমরা। চা পাতার জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তম হলেও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত চা গাছ তাপ সহ্য করতে পারে। তবে বর্তমানে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় ক্ষতির মুখে চা শিল্প। সেকশনগুলো খরায় কাতর হয়েছে, গাছের পাতা খুবই সীমিত। আমরা বলছি যে মানে 2 রোয়ের মাঝখানে অথবা 4 গাছের মাঝখানে মাটি ফর্কিং করে সেখানে পচা গোবর এবং সামান্য পরিমাণ টিএসপি দিয়ে আবার সেটাকে মিলাই দিতে হবে। এদিকে চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফেরাতে ইরিগেশনের পাশাপাশি পচা গোবর ও টিএসপি মাটির সঙ্গে মেশানোর পরামর্শ চা বিজ্ঞানীদের। ইমরুল কায়েস, RTV। এই মুহূর্তে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল।
মনির, তাপদাহে খেটে খাওয়া মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে, কৃষিতে এর কি প্রভাব পড়ছে, কি বলছেন এই বিষয়ে বিশেষজ্ঞরা জানাবেন এবং কৃষকদের বক্তব্য কি জানাবেন? জি, বরগুনায় প্রচন্ড তাপ প্রবাহের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং বিশেষ করে শ্রমিকরা কোনো কাজ পাচ্ছে না, কাজে যেতে পারছে না। প্রচন্ড গরমে তারা কাজে যেতে পারছে না এবং কাজে যাচ্ছেও না। এ পর্যন্ত বরগুনায় এখন পর্যন্ত হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু হয়েছে, যে শ্রমিকরা মাঠে যেতে পারছে না এবং প্রচন্ড রোদের কারণে ফসলের মাঠ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে বরগুনা অঞ্চলে তরমুজের চাষ হয়েছে এবং তরমুজ গাছগুলো মরে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সাথে বরগুনায় কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে এবং এই প্রচন্ড তাপদাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং রিক্সা শ্রমিক যারা রয়েছে তারাও কিন্তু এই রোদে তারা রিক্সা চালাতে পারছে না। অনেকেরই ঘরে অভাব রয়েছে এবং তাদের এই অভাবের কারণে তারা খুব দুর্বিষহ জীবন যাপন করছে। আর শুধুমাত্র বরগুনায় একটু সুখবর আছে, সে সুখবরটি হচ্ছে শুধুমাত্র বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে, যেহেতু বরগুনায় লোডশেডিং তেমন একটি নেই, কিন্তু আমাদের কৃষি বিভাগ জানিয়েছে যে এই গরম যদি এভাবে চলতে থাকে এবং প্রচন্ড রোদে আসলে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হবে এবং ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। আর আমাদের বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেছেন যে যেভাবে ডায়রিয়ার রোগী বাড়ছে তাতে কিন্তু তাদেরও এটা সামাল দেওয়া একটু কঠিন হয়ে যাবে, কেননা এপ্রিল মাসের শুরু থেকে এ পর্যন্ত 4000-এর উপরে ডায়রিয়ার রোগী বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছে। কিছুদিন স্যালাইন সংকট ছিল, যদিও এই মুহূর্তে স্যালাইন সংকট নেই এবং মানুষের আসলে শান্তি নেই, সবাই কিন্তু একেবারে গৃহবন্দী হয়ে পড়ছে, ঘরেও থাকা যাচ্ছে না, যে গরমের কারণে মানুষ ঘরেও টিকতে পারছে না, কাজেও নামতে পারছে না। তো এই অবস্থায় বৃষ্টির জন্য বরগুনা এবং আমতলীতে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টির জন্য দোয়া চেয়ে নামাজ পড়া হয়েছে। আজকে সকালেও বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে নামাজ হয়েছে এবং এই নামাজে বৃষ্টির প্রার্থনা করা হয়েছে। বরগুনাবাসী সহ পুরো এই দক্ষিণ অঞ্চলের মানুষ এখন কিন্তু গরমে অতিষ্ঠ। আপনাকে ধন্যবাদ। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থাইল্যান্ডে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম। 15 বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এই অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। এই সময় থাইল্যান্ডে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব বজায় রাখার বিষয়ে থাই সরকারের সঙ্গে আলাপ হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। দলটিতে গণতন্ত্র নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা কিভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাসত্বের তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে, তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 10 বছরেও বিচার শেষ না হয় হতাশায় ভুগছে ভুক্তভোগী পরিবার। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিলের 5 বছর পরেও শুনানি শুরু হয়নি। আপিল শুনানি দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজনরা।
2014 সালের 27 এপ্রিল আদালতে হাজিরা শেষে প্রাইভেট কার্যযোগে বাড়ি ফিরছিলেন নারায়ণগঞ্জের সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম লিটন ও গাড়ি চালক জাহাঙ্গীর আলম। পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামের সামনে থেকে সাদা পোশাকে র্যাব সদস্যরা তাদের অপহরণ করে। আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার গাড়ি চালক ইব্রাহিম পেছন থেকে এই চিত্র মুঠোফোনে ভিডিও করলে তাদেরকেও ধরে নিয়ে যায়। 3 দিন পর শীতলক্ষা থেকে তাদের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জে 7 খুন একটি, আমি মনে করি একটি কলঙ্কিত হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডটি সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি করে এবং নারায়ণগঞ্জকে কলঙ্কিত করে। আমরা মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে অবশ্যই একটি ক্ষমতাসীন শক্তি জড়িত রয়েছে নেপথ্যে। কিন্তু এখন পর্যন্ত উচ্চ আদালতের যে রায় 9 জনের যে কার্যকর হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে, সেটি এখনো কার্যকর হয়নি। এটি আমাদেরকে অত্যন্ত আতঙ্কিত করে, অত্যন্ত হতাশাগ্রস্ত করে। সেবার মান না বাড়িয়ে ভাড়া বাড়ানোতে ক্ষোভ জানিয়েছেন রেল যাত্রীরা। টিকিট কালোবাজারি রোধ, রেলের নানা অনিয়ম দূর করার কথা বলছেন তারা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান জানান, ভাড়া বাড়িয়ে রেল লাভবান হয়েছে, বিশ্বে এমন কোনো নজির নেই। এদিকে রেলে ভাড়া বাড়লেও যাত্রীদের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান রেলের মহাপরিচালক। আলাউদ্দিন আলীর ক্যামেরায় আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। বেড়েছে রেলের ভাড়া। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহারে আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনেই যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ভাড়া অপরিবর্তিত থাকলেও 101 থেকে 250 কিলোমিটার পর্যন্ত 20%, 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% ও 401 কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বেড়েছে 30%। এরই মধ্যে বাড়তি ভাড়ায় টিকিট কিনছেন যাত্রীরা। সবসময় রেলওয়ে হয়রানির শিকার হতে হয়। দুর্মূল্যের বাজারে হঠাৎ করে ট্রেনে রেলওয়ের ভাড়া বাড়ানো, এটা কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করি না। একটা টিকিট করলো 700-800 টাকা দিয়া, এসি টিকিট করে বসলো, এসির ওইটাও বসার মতো শান্তি মতো বসতে পারে না। সাধারণ মানুষের তো দেয়ালে বেড টিকে গেছে, বিভিন্ন দিক থেকে দ্রব্য সামগ্রীর দাম বেশি, ভাড়া যেন আর না বাড়া। গরমের অস্থিরতা যদি ভাড়ার অস্থিরতায় পরিণত হয় তাহলে এটা অনেকটাই প্রবলেম। ভাড়া বাড়ানো মানে একটা বাড়তি একটা জাস্ট চাপ হচ্ছে সবার, জনগণের মধ্যে চলে আসা, যারা যাত্রী তাদের মধ্যেও চলে আসা। তো আমি এটা একদমই সমর্থন করব না। রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলছেন, রেয়াতি সুবিধা প্রত্যাহারে যাত্রীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। রেলের আয় ব্যয়ের সমতা না আসলেও কিছুটা ভারসাম্যতা তৈরি করতে এমন ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। সাধারণ মানুষ নরমালি শহরতলি এলাকায় 1 স্টেশন থেকে 2 স্টেশন চলাচল করে, তাদের জন্য এটা তাদের উপরে কোনো এফেক্ট পড়বে না, এবং দূরবর্তী জায়গায় যারা যাবে তাদের জন্য। এবং এটা কিন্তু হার কিন্তু খুব বেশিও না, সব জায়গায় আমাদের ব্যয় বৃদ্ধি হয়েছে। 2016 থেকে 2023 7 বছরে আমাদের কিন্তু কোনো ভাড়া বৃদ্ধি হয়নি। তো যে কারণে এটা সমন্বয় করলে যে একটা সমতা আসবে, রেল কিছুটা আর্থিকভাবে কিছুটা আয় আমাদের কিছুটা বৃদ্ধি হবে, এবং তাতে আয় ব্যয়ের যে সমতা তাতে কিছুটা হয়তো কমবে। অন্যদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, রেলকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপ দিচ্ছেন নীতি নির্ধারকরা। অনিয়ম দুর্নীতি না কমিয়ে যাত্রীদের পকেট কাটার এমন সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। 20 থেকে 30% ভাড়া বৃদ্ধি, এটা যাত্রী পকেট থেকে একটা ব্যাপক পরিমাণে টাকা কিন্তু বের হয়ে যাবে। পৃথিবীর কোনো দেশ আসলে শুধুমাত্র ভাড়ার উপর নির্ভরশীল থেকে লাভজনক প্রতিষ্ঠান হতে পারেনি। এখানে পণ্য পরিবহনের সক্ষমতা রেলকে বাড়াতে হবে। রেলে তো বিনিয়োগ হয়েছে, বিগত এক যুগে লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়ে গেছে। তো বিনিয়োগের একটা পরিকল্পনা আছে রেলের, কিন্তু আসলে আয়ের যে একটা পরিকল্পনা থাকার দরকার, আয়ের উৎসগুলো কি, কোথা থেকে আয় হবে, সেই পরিকল্পনা আসলে রেলের নাই। যাত্রী সেবা বাড়াতে উন্নত কোচ ব্যবস্থাপনা, রেলের জনবল সংকট দূর করা, অতি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত, বাস্তবসম্মত সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে রেলওয়েকে আরও তৎপর হওয়ার কথাও বলেন তিনি। আশিকুল আলম, RTV, ঢাকা। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে উচ্চারণ ব্যান্ডের ভোকালিস্ট এনামুল কবির রেবেলের কাছ থেকে প্রায় 1 কেজি আইস উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ, যার বাজার মূল্য 1 কোটি টাকা। পুলিশ জানায়, লিটন ওরফে লিটু নামের এক মাদক ব্যবসায়ীর সহযোগী হিসেবে কাজ করে রেবেল। পরে রেবেলের কাছ থেকে তথ্য পেয়ে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে লিটু ও তার সহযোগী
অমিত পলাতক রয়েছে। 5 বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক ব্যবসায় সহায়তা করে আসছে রেবেল। একটি অনুষ্ঠানে পরিচয় হয় তাদের, পরবর্তীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। লিটন ওরফে লিটুবা, ওনার একজন ড্রাইভার আছে, ড্রাইভারের নাম হলো অমিত। সেই ড্রাইভার অমিত এবং এই যে সঙ্গীত শিল্পী এনামুল কবির রিবেল, এই দুজনের মাধ্যমে মূলত উনি এই ব্যবসাটা পরিচালনা করেন। ওনার বাসায় আমরা অনেক কিছু জব্দ করতে সমর্থ হলেও ওনাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হই। ওনাকে গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ ও অনলাইনে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে গুজব ছড়ানো চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, ফেসবুক সহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালাতো চক্রটি। এতে সবার নামে একাধিক মামলাও রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনার কথা জানান হারুনুর রশিদ। এরা দীর্ঘদিন যাবৎ কোনো সময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নানা ধরনের আপত্তিকর তথ্য, যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন, এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার মতো ঘটনা তারা প্রায়ই করে আসছে। সাইবার বুলিং বন্ধের জন্য শিক্ষার্থীদের ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সকালে ঢাকার মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার সাইবার ক্রাইম সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বিশেষ সেমিনারে তিনি আহ্বান জানান। সচেতন হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বানও জানান তিনি। সেমিনারে 8টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় 300 শিক্ষার্থী অংশ নেয়। সাইবার ক্রাইমের বুলিং এর শিকার হয়ে তারা আত্মহত্যা করেছে। অনেক ছাত্রী এই যে যারা আমাদের সামনে বসে আছে বা অনেকে আসতে পারে নাই বা স্কুল কলেজে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে, তারাও কিন্তু এর শিকার হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে। এটা প্রতিরোধ করার জন্য, এটি সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা। লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। লোহিত সাগরে অ্যান্ড্রোমেডা স্টারওয়াল ট্যাঙ্কার নামে একটি জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার হুতিদের বরাতে বিবিসি এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ও যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান আমরে হামলার সত্যতা নিশ্চিত করেছে। জাহাজটি পানামার পতাকাবাহী, তবে ব্রিটিশ মালিকানাধীন বলে জানিয়েছে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া। যদিও আমরে বলছে সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে। এছাড়া গতকাল ইয়েমেনের সায়েদা প্রদেশের বিমান ঘাঁটিতে আমেরিকান MQ-9 ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে বিদ্রোহীরা। ফিলিস্তিনের গাজায় হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। হামাসের মুখপাত্র খলিল আল হায়ারের বরাতেই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। গেল 13 এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে ইসরায়েলকে যুদ্ধবিরতির এই প্রস্তাব দেওয়া হয়। এর আগে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস IDF। সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা 108 জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্য থেকে 150 জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েলও। 5 ম্যাচ সিরিজের শেষটিতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সফরকারীদের বিপক্ষে 1 জয়ের বিপরীতে 2 হার নিয়ে সিরিজে পিছিয়ে রয়েছে স্বাগতিক পাকিস্তান। ঘরের মাঠে শেষ ম্যাচে জয়ের ছন্দে ফিরে সিরিজের সমতা রক্ষা করতে চায় বাবর আজমের দল। সেই সাথে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবে সারতে চায় ম্যান ইন গ্রিন। তবে টানা 2 জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। তাই এই ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপস বাহিনী। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।